বিষয়। প্রথম হচ্ছে চলচ্চিত্র কি। চলচ্চিত্র বা চলমান চিত্র এটা একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম। এই মাধ্যমটি খুবই সাম্প্রতিক একটা মাধ্যম। 1895 সালে অদ্ভুতভাবে এই মাধ্যম আবিষ্কৃত হয়েছিল। বলা হয় যে পারি শহরে গ্র্যান্ড ক্যাফের বেসমেন্টে দুই ভাই লুমিয়ার ভ্রাতৃদ্বয় এরা একটি প্রক্ষেপণ যন্ত্র, যেটার নাম ছিল সিনেমাটোগ্রাফ, সেইটার মাধ্যমে কিছু ছবি দেখিয়েছিলেন। যার মধ্যে একটি ছবি ছিল ট্রেন এন্টারিং আ স্টেশন অ্যাট সিওতা, মানে সিওতো নামক জায়গায় একটি রেলগাড়ি ঢুকলো। এটাতে যারা বসেছিলেন সেই 28শে ডিসেম্বর 1895 ঠান্ডা সকালে তাদের কি প্রতিক্রিয়া হয়েছিল ভাবতে পারেন? ইতঃপূর্বে তারা কোনোদিন চলমান চিত্র দেখেনি। স্থির চিত্র দেখেছেন, অঙ্কন চিত্র দেখেছেন, স্থাপত্যবিদ্যার নিদর্শন দেখেছেন, কিন্তু চলমান চিত্র কোনোদিন দেখেননি। তারা দেখছেন ট্রেন এন্টারিং আ স্টেশন এট সিওতা। তারা চমৎকৃত হলেন, তারা উঠে পড়লেন। They thought the train was upon them. মুহূর্তের জন্য তাদের মনে হয়েছিল যে ট্রেন তাদের উপর চলে এসেছে, তাদের চাপা ফেলবে। কেন ভাবলেন তারা? কারণ তারা কোনোদিন চলমান চিত্র দেখেননি। আসলে যে এটা একটা ভ্রম, এটা ভ্রম, একটা ইলিউশন। They didn't realize that this was an illusion. It was a series of still photographs projected at a certain rate, 24 frames per second. যার ফলে আমরা দেখলাম এই চলমান চিত্র। আমি এই ঘটনাটি উল্লেখ করছি এই কারণে যে চলমান চিত্রের একটা ক্ষমতা আছে, একটা তাৎপর্য আছে, সেটা আজকে আমরা বুঝতে পারছি। এই 2025 সালে সবটাই কিন্তু দৃশ্যশ্রাব্য মাধ্যম হয়ে গেছে। যার জন্য হয়তো বই পড়ছে না মানুষ, তারা দৃশ্যশ্রাব্য জিনিস চাইছে। তারা তাদের ওই ভ্রাম্যমান দূরভাষ, মোবাইলকে তাই বলা হয়, সেইটা দেখছে। সেখানে চলচ্চিত্র দেখছে, সেখানে বিজ্ঞাপন দেখছে, সেখানে ফিলার দেখছে, মিউজিক ভিডিও দেখছে, এমনকি পর্নোগ্রাফিও দেখছে। সবাই দেখছে এগুলো, কিন্তু শুরু হয়েছে তখন। তার ক্ষমতা এবং বিস্তার বুঝে নিন। আমি বলবো যে এই যে বৈদ্যুতিন মাধ্যম এলো, প্রথমে তো আমরা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চলচ্চিত্র দেখতাম, তারপরে এলো বৈদ্যুতিন মানে ইলেকট্রনিক, এবং তারপরে এলো ডিজিটাল। এর ফলে যেটা হয়েছে যে অনেকের হাতে ক্যামেরা চলে এসেছে। ইতঃপূর্বে কিন্তু বেশি লোক চলচ্চিত্র নির্মাণ করতে পারতেন না, কারণ চলচ্চিত্র যে পদার্থটা সেলুলয়েড, সেটা খুব সহজলভ্য ছিল না, প্রচুর দামি ছিল। কিন্তু এখন ডিজিটাল মিডিয়া চলে আসে, সবার হাতে একটা ক্যামেরা, এমনকি মোবাইলটাই হয়ে গেছে ক্যামেরা। স্থির চিত্রর কত মূল্য ছিল, মানুষ একটা ক্যামেরা ধরে স্থির চিত্র তুলতো, এখন মুহূর্তে মুহূর্তে সবাই সেলফি তুলছে। তাতে কিন্তু ওই চলচ্চিত্রের একটা ছোট ভাই যদি বলি, স্থির চিত্রর অবমূল্যায়নই ঘটেছে, কারণ মনিবেশী সব এক হয়ে গেছে। আমি যেটা বলতে চাই যে আপনার হাতে যে মুহূর্তে ক্যামেরা চলে এসেছে, আপনি এক অর্থে একটা গণতান্ত্রিক অধিকার কায়েম করতে পারছেন। আপনার অধিকার হলো ছবি তৈরি করার, কিন্তু ক্যামেরা হাতে চলে আসা মানে কিন্তু হাতে বন্দুক চলে আসা, পিস্তল চলে আসা, রিভলভার চলে আসা। You can use
a gun to defend yourself. If you're on the border, particularly the Indo-Pak border or the Indo-China border, and you manage to get killed in the process, you might even get the Paramveer Chakra. কিন্তু সেই একই বন্দুক দিয়ে কিন্তু আরেকটা লোককে আপনি খুন করতে পারেন। ওই একই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি কদর্য কিছু তৈরি করতে পারেন। অতএব যে মুহূর্তে আপনার হাতে ক্যামেরা এলো, আপনার সেই সঙ্গে দায়িত্বটা হলো যে এমন কিছু তৈরি করুন যেটা সমাজকে প্রকৃত রূপে প্রতিফলিত করবে, সমাজের সমস্যাগুলোকে তুলে ধরবে বা তার সমাধানের দিকে এগোতে সচেষ্ট হবে। সেটা কি আমরা করছি? বরঞ্চ আমরা ইন্টারনেটে দেখছি যা বিখ্যাত উত্তর আধুনিক দার্শনিক যিনি সদ্য প্রয়াত হয়েছেন, ডক্টর লাহিড়ী বলছিলেন ইন্দ্রপতনের মতন, ডক্টর ফ্রেডরিক জেমিসন, উনি বলেছেন দ্য নায়াগ্রা অফ ভিজুয়াল গ্যাবল। আবার বলি, দ্য নায়াগ্রা অফ ভিজুয়াল গ্যাবল। খুব সাবধান, আপনারা যেটা ফোনের মধ্যে দেখছেন এই যে অন্তর্জালের মধ্যে, সেটা একটা নায়াগ্রা ফলের মতন একটা জলপ্রপাত, কিন্তু সেটা দৃশ্যগত একেবারে অর্থহীন, গ্যাবল, বর্জনীয়। বিখ্যাত আধুনিক কবি ডক্টর কুমার কি এখানে আছেন? আমি একটা আধুনিক কবিতা শোনাতাম। তুষার রায় বলেছেন একটি কবিতায়, দু একটি অশ্লীল শব্দ আছে, আমাকে মার্জনা করবেন, কিন্তু কবিতাটাকে আমি হাংরি জেনারেশনের সময়কার কবিতা আপনাদের শোনাচ্ছি। ঠিক এই ব্যাপারটাই বলেছেন, তুমি ওই লাল ডিভানেতে বসে কিছু বুঝলে না, আমি তৃষ্ণার্ত হরিণ হয়ে নামতাম জলে, তুমি খেতে চাইলে নিজের মেটুলিটা খুবলে রাখতাম তোমার ঠোঁটের পাশে, আমি শাহেনশাহ হয়ে তোমাকে 500 দিনার দিতাম, অথবা উপযুক্ত পাছায় গুনে গুনে ঠিক 5 লাথি। তুমি কিছু বুঝলে না, ঝোলা গুড় নিয়ে মরিশাসে চলে গেলে হলুদ সাবমেরিনে করে, আমি মরি হতশ্বাসে, বোবা কালা পেট প্যান তুমি, ঝকঝকে মাতৃবেগ ভাঙা মুতের বেসিন। আমরা দেখছি যে ওই ঝোলা গুড় নিয়ে হলুদ সাবমেরিনে করে মরিশাসে চলে যাচ্ছে অধিকাংশ ছবি, যেগুলো আমরা অন্তর্জালের মাধ্যমে দেখছি। অতএব আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে, আমরা যারা চলচ্চিত্র তৈরি করছি এবং যারা চলচ্চিত্র নিয়ে লিখছেন, যারা তত্ত্বায়ন করছেন, যারা তাত্ত্বিক, ডক্টর লাহিড়ীর মতন, তারা সাহিত্য নিয়ে লিখছেন, সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে লিখছেন, তাদের দায়িত্ব হচ্ছে to point out the difference between the grain and the shaft, as Shakespeare says, to see that we don't miss the wood for the trees. এটা দরকার। এটা আমার প্রথম কথা, যে চলচ্চিত্রের আগমন ভয়ঙ্কর একটা তাৎপর্যপূর্ণ জায়গা থেকে এসেছে, কিন্তু যে জায়গায় আমরা আজকে পৌঁছেছি সেখানে কিন্তু সৌন্দর্যের পাশাপাশি কিন্তু বিপদ। এবং আরেকজন ভদ্রলোক যিনি এখন কথা বলতে পারছেন না, কিন্তু তিনিও আমাদের একই কথা বলেছেন, নোয়াম চমস্কি, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আমরা একটা মিডিয়া স্পেসে বাস করতে শুরু করেছি, মাধ্যমগুলো আমাদের বলে দিচ্ছে কি বলতে হবে, বলে দিচ্ছে কি ভাবতে হবে, বলে দিচ্ছে কাকে ভোট দিতে হবে, বলে দিচ্ছে কি খাবার খেতে হবে। আমরা কিন্তু আমরা নই। আরেকজন কবির কথা বলি, ডক্টর কুমার থাকলে ভালো হতো, ডক্টর লাহিড়ী জানেন, ওয়াইস্টন হিউ ওডেন, one of the great modern poets, তার একটা বিখ্যাত কবিতা আমরা স্কুলে পড়েছিলাম, The Unknown Citizen। দুটো লাইন শোনাচ্ছি, শুরুটা অদ্ভুত, বলছে The Unknown Citizen, 2JS stroke M stroke 08 stroke 378. This marble monument was elected by the state. He was found by the Bureau of Statistics to be
one against whom there was no official complaint. And all our records on his conduct agree that in the modern sense of an old-fashioned word, he was a saint, for in everything he did, he served the greater community. Except for the war till the day he retired, he worked in a factory and never got fired, but satisfied his employers. Fudge Motors, Inc. Yet he wasn't a scab or an odd in his views, for our union reports that he paid his dues. Our report on his union shows it was sound, and our social psychology workers found that he was popular with his mates and liked to drink. He was married and added 5 children to the population, which our eugenists say was the right number for the parent of his generation. Was he free? Was he happy? The question is absurd. Had anything been wrong, we should certainly have heard. মানে উনি সবকিছু ঠিক করেছে যেগুলো করা উচিত, যেমন আজকে আমাদের মাধ্যমগুলো করাচ্ছে, সবকিছু ঠিক, কিন্তু সবকিছু ঠিক করে শেষে কিন্তু একটা শূন্য। উনি মুক্ত ছিলেন কি, উনি কি স্বাধীন ছিলেন, উনি কি সুখী ছিলেন, এই প্রশ্নগুলো আর এগুলো অবান্তর। আমরা একটা ডিস্টোপিয়ান ইউনিভার্সের মধ্যে চলে যাচ্ছি। আরেকটা ছবির উল্লেখ করি, গডার্ডের আলফাভিল। 1966-তে তৈরি ছবি। বার্লিনে উনি গোল্ডেন বেয়ার পেয়েছিলেন এই ছবিটি করে। সেই বছর, যে বছরে চারুলতাও ছিল, চারুলতা পান সিলভার বেয়ার ফর বেস্ট ডিরেকশন, সেই আলফাভিলে একটা ডিস্টোপিয়ান ইউনিভার্সের কথা বলা হয়েছে, যার কথা জর্জ অরওয়েল বলেছিল অনেক আগে, অ্যালডাস হাক্সলি বলেছেন, অনেকেই বলেছে। এবং তারপরে আমরা যখন সাইবার পাঙ্কের কথা চলে আসে, আজকের দিনে সাইবার, সেখানেও আমরা পাচ্ছি ব্লেড রানার। এটা অদ্ভুত মনুষ্যত্বহীন পৃথিবী, মানবিকতাহীন। চলচ্চিত্রকে আমাদের প্রয়োগ করতে হবে, সমাজকে প্রতিফলিত করতে হবে, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের যে মৌল কিছু ব্যাপার, যেমন একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা, সমব্যথিতা, সমবেদনা, এইগুলো যেন হারিয়ে না যায়। সেই ক্ষণিকের কিছু মুহূর্ত, সেটাই তো জীবন। খুব সম্প্রতি আমার খুব কাছের একজন মানুষ চলে গেছে। আমার সেটা বারবার মনে হচ্ছে যে আমরা কি পেলাম, কেন এলাম, কেন আসি, কেন যাই, কোনো কিছুরই সেই অর্থে মানে নেই। যদি দেখেন, যেটা স্পিনোজা বিখ্যাত দার্শনিক বলেছেন যে জীবনটা কি, একটা অন্ধকার সুড়ঙ্গ, একটা অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ, কিছু মুহূর্তের জন্য একটা আলো, তারপরে আবার অন্ধকার। ওই কিছু মুহূর্তের যে আনন্দ, ওটাই আলো, ওটাই জীবন। খুব ছোট। নিজেই চিন্তা করুন, এই কয়েকদিন আগে তো আপনি ছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, আর এখনই চলে এসছে 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, মুহূর্তের মধ্যে। এবং আরেকটা কথা বলে আমি খুব দীর্ঘায়িত করবো না আলোচনা। অ্যারিস্টটল একটা কথা বলেছেন, আসলে দুটো কথা, এই দুটো কথা আমি বলবো। প্রথম যখন অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক, তিনি চলচ্চিত্রের কথা হয়তো ভাবেননি, কারণ তখন চলমান চিত্রের কথা ছিল না। নাটক অবশ্যই, সোফোক্লিস এরা নাটক লিখছেন, অ্যারিস্টটল পোয়েটিক্স লিখছেন। উনি বলছেন আমাদের জীবন সম্পর্কে, সেটা হচ্ছে যে সময়, এই সময় নিয়ে একটা প্যারাডক্স আছে, ভীষণ প্যারাডক্সিক্যাল। কিরকম প্যারাডক্স? যে সময়কে যদি আমরা বিভাজিত করি, তাহলে 3টে কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত উর্দুতে বলে মাজি, বর্তমান হচ্ছে হাল, আর ভবিষ্যৎ হচ্ছে মুস্তাকবিল। তো এই অতীতটা কিন্তু চলে গেছে, অতএব নেই, তার কোনো অস্তিত্ব নেই। তাহলে বর্তমানটা কি? বর্তমান হচ্ছে বর্ডার লাইন বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। সেটা কতটুকু এই মুহূর্তে হয়ে গেল তো শেষ, আমি এই বলতেই তো পাস্টে চলে গেল। তাহলে আমাদের কোথায়? টাইম তো জিরো, টাইমের কিছু নেই। প্রেজেন্টটা এত সরু, পাস্ট নেই, ভবিষ্যৎও নেই। এটা প্যারাডক্স, অথচ টাইম এত গভীর। আর দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন,
সেটা অন্য বৈজ্ঞানিকরা বলেছে যে দুটো জিনিস আমরা কিন্তু জানি না। এটা এক্ষুনি জানুন, আমরা জানি না যে বিগ ব্যাং এর পূর্বে, যদি বিগ ব্যাং থেকে আমাদের এই সভ্যতার মানে যে সূত্রপাত, অর্থাৎ অস্তিত্বের সূত্রপাত, সিভিলাইজেশনেরও আগে, যদি পৃথিবী, ইউনিভার্স সবকিছুর সূত্রপাত ওই বিগ ব্যাং, তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল আমরা কি জানি? জানি না। আর দ্বিতীয়, আমাদের চোখের সামনে আমরা যা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চোখের পেছনে আমরা কিন্তু জানি না একটা নেটওয়ার্ক আছে, নানান রকমের নার্ভস, কিভাবে সেটা অপারেট করছে, কিভাবে আমাদের ব্রেন অপারেট করছে বিহাইন্ড দি আইজ, আমরা জানি না। ওদের বাইরেটা জানি না, ভেতরটা জানি না, সময়ের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি না, অথচ তাও আমরা এত বড় বড় কথা বলি, নিজেদের এত উঁচু একটা জায়গায় বসাই। আমি শেষ করবো এইটা বলে যে চলচ্চিত্রকে নিঃসন্দেহে গুরুত্ব দিতে হবে, এবং ভালো চলচ্চিত্র দেখলে, ভালো নাটক দেখলে সেগুলোকে সাধুবাদ জানাতে হবে, কিন্তু এমনভাবে দেখবেন যেখানে কোনো আপোষ নেই, কাউকে ভালো বলার জন্য ভালো নয়, আবার ভালো জিনিসকে খারাপ বলাও নয়, যদি সত্যি ভালো জিনিস হয় সেটাকে স্বীকৃতি দিতে হবে। আর যে দুটি প্রশ্ন করলেন, মানুষ কেন নাটকে যাচ্ছে না, ভালো জিনিস না হলে মানুষ যাবে না। মোহিত চট্টোপাধ্যায়, বাদল সরকার, মনোজ মিত্র যে ধরনের নাটক তৈরি করতেন আমাদের 70-এর দশকে, বা যদি আমরা পৃথিবীর ইতিহাসে চলে যাই, স্যামুয়েল বেকেট, ইউজিন ইয়োনেস্কো, অ্যাডামভ, অলবি, এরা যে ধরনের একটা অদ্ভুত থিয়েটার অফ দি অ্যাবসার্ড নামক আন্দোলন তৈরি করেছিল, সেরকম আন্দোলন কোথায়? ভালো জিনিস, অভিনব জিনিস, পরীক্ষামূলক জিনিস, যার মধ্যে হয়তো কিছু কনফিউশন থাকতে পারে, এমন কিছু প্রশ্ন থাকতে পারে যার উত্তর আমরা জানি না, কিন্তু সেইগুলো নিয়ে নাড়াচাড়া করে একটা নতুন কিছু তৈরি করতে হবে। তা না হলে মানুষ আসবে না। এবং যারা লিখছেন তাদের লিখতে হবে, যারা বলছেন তাদের আরো বলতে হবে। পৃথিবীটা কিন্তু শুধু বিনোদন নয়, বিনোদনই শেষ কথা নয়। এটা মানে বিখ্যাত আরেকজন তাত্ত্বিক অ্যাডর্নো বারবার বলেছেন, ওই যে হু হু করে হাসা, তার মানেই সেটা খুব ভালো, তা কিন্তু নয়। বেঞ্জামিন এবং অ্যাডর্নো ফ্রাঙ্কফুর্ট স্কুলের, তারা এটা বলেছে। এবং বই পড়া এটা ভীষণ 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 প্রয়োজন, কারণ ডিজিটাল মাধ্যমে বেশিক্ষণ আপনি তাকাতে পারবেন না। আপনি এমন একটা জিনিস চান যেটা দেখে আপনি বন্ধ করলেন, তারপরে আবার দেখলেন, পাতাটা উল্টে ভাবলেন। একটা বই পড়ার একটা অদ্ভুত আনন্দ আছে, একটু করে দেখুন, চেষ্টা করুন। ছোটবেলা থেকে বই পড়ছি, ইনিড ব্লাইটন পড়তাম, আগাথা ক্রিস্টি পড়তাম, কিংবা সত্যজিৎবাবু ফেলুদা, তারপরে আরো গভীর গম্ভীর বিষয়, কিংবা যেগুলো গল্প নয়। এই বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে স্কুলে, কলেজে, এইসব শিক্ষা প্রতিষ্ঠান। আমি মনে করি এই ধরনের যে অনুষ্ঠান যে লালবাবা কলেজ করছে, তার জন্য কিন্তু মানে সাধুবাদ শুধু জানানো নয়, ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে হবে, কারণ এটাই একমাত্র উপায় আমাদের উদ্ধার করার। কারণ আমরা আজকে কিন্তু খুব একটা আনন্দের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাজ্যে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে, এমন একটা পৃথিবী যেখানে অদ্ভুতভাবে ঘটনাগুলো ঘটছে এবং মানুষ নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। সেখানে শিল্প এবং সংস্কৃতি কিন্তু আমাদের উত্তীর্ণ করতে সাহায্য করবে। এবং প্রত্যেকটি প্রয়াস, ছোট ছোট প্রয়াস, বিভিন্ন কলেজে, স্কুলে, শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে পারে। আমি আরেকটি কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বয়স্ক বৃক্ষের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কেননা সে মাটি জুড়ে মেলে গেছে
মূলের পেখম, মায়াময় ময়ূরেরই মতন। নিঃশ্বাসে খুলে গেছে বাতাসের জট, শরীরে বয়স এলো। বৃক্ষ তোমার এখনো কি অনুভবে পিছু টান পাও? এখনো কি যেতে চাও আদিম উৎস মুখে? সুখী মানুষেরা যায় মোহনারই দিকে। বস্তুত সুখী মানুষদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই, কেননা তারা জীবন ছেকে সুখ খুঁটে নিতে জানে। মৌমাছি কিংবা পিঁপড়েরই মতন। আর আমরা যারা যন্ত্রণায় আছি, জ্যোৎস্নায় কিংবা নদী পার্শ্বে আছি, শ্মশানে কিংবা সুরাগারে আছি, শব্দ ছন্দ চিন্তায় দূরবীন দূরে দাঁড়িয়ে, অসুখে নই, অন্য সুখে আছি। পৃথিবীর তাবৎ আলো বাতাসের সামিল হয়েও বেঁচে আছি বয়স্ক বৃক্ষের মতো। ধন্যবাদ।